সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি তোমরা সবাই অনেক ভালো আছো। তো রাফি, আমি শুধু তোমার সিজন 2 পার্ট 11 নিয়ে এসে পড়ছি। তো বেশি কথা না কয়ে শুরু করা যাক। মেঘলা দরজা খুলে বলল, অসভ্য ছেলে, জুতা খুলে মারা উচিত তোকে। তখন রাফি বলল, চুপ থাকতো একটু, এইটুকুখানি একটা মেয়ে, তার আবার ভাব দেখো। শোন, তোকে আবার দেখার কি আছে রে, দেখতে দেখতে তো বোর হয়ে গিয়েছি, বুঝেছিস? তখন মেঘলা বলল, মানে কি? তখন রাফি বলল, তোর শরীরে কয়টা তিল আছে, কোথায় কি দাগ আছে, আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি, বুঝেছিস? তখন মেঘলা বলল, কি বলছিস? তখন রাফি বলল, তোর নাভির নিচে একটা তিল আছে, হাঁটুর বেশ উপরে একটা কাটা দাগ আছে, তাই না? তখন মেঘলা চোখ বড় বড় করে বলল, এসবের মানে কি? তুই আমার ঘুমের সুযোগ নিয়েছিস? তখন রাফি বলল, আমার তো খেয়ে কাজ নেই, তাই না তোকে দেখতে সুযোগ নেব? তোকে আমি সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় অনেকবার দেখেছি, বুঝছিস? তখন মেঘলা বলল, ছি 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 ছি, তুই এত খারাপ, লুকিয়ে লুকিয়ে মেয়েদের শরীর দেখিস? তখন রাফি বলল, আবার বাজে কথা, তোর যেদিন জন্ম হয়েছিল দাদি তোকে আমার কোলে দিয়ে বলছিল তুই আমার বউ হবি, সেদিনও তুই উলঙ্গই ছিলি। তারপর থেকে মনি কতবার আমার সামনে তোকে গোসল করিয়েছে, ড্রেস চেঞ্জ করিয়েছে, তার তো হিসাবই নেই। তখন মেঘলা বলল, ও আচ্ছা তাই বল, ছোটবেলায় দেখেছিস, কিন্তু হাঁটুর উপর দাগ সেটা কি করে দেখলি? তখন রাফি বলল, ব্যথাটা আমি নিজেই দিয়েছিলাম, তাই জানি, সেটাও তুই যখন 5 বছর ছিলি তখন। তখন মেঘলা বলল, তুই ছোটবেলা থেকে ভিলেন ছিলি? তখন রাফি বলল, তুই কি যাবি নাকি দরজা বন্ধ করে চলে যাব? তখন মেঘলা বলল, এই না না না, তুই কত কিউট ভাইয়া না, চলো চলো যাই। তখন রাফি নেহার ঘরে গিয়ে নেহাকে ডেকে বলল, রাফি বলল, নেহা, মিলি মেঘলাকে রেখে যাচ্ছে, একটু দেখে রাখিস, উল্টাপাল্টা কাজ করলে আমাকে সাথে সাথে ডাকবি, বুঝছিস? তখন মেঘলা বলল, আমি কিছু করব না, বলছি না, যা তো এখান থেকে। তখন রাফি বলল, হুম হুম, মনে যেন থাকে, বলে চলে গেল। মেঘলা বলল, আপু তোমাকে সাজিয়ে দেই, আসো। তখন নেহা বলল, না মেঘলা, তোর কিছু করতে হবে না, তুই এখানে বসে বসে দেখ, ঠিক আছে? এই তোমরা সবাই একটু সরে সরে বসো তো। মিলি বলল, হ্যাঁ ঠিক বলছিস আপু। মেঘলা, তুই আয় তো আমার কাছে, একটু পায়েস খাবি, মা রান্না করছে, মুখে তুলে দেই। তখন মেঘলা বলল, ব্যাপারটা কি? আপুরা আজ হঠাৎ এত কেয়ারিং হয়ে গেল, ব্যাপারটা কি? ডাল মে কুছ কালা হ্যাঁ, দেখতে হচ্ছে ব্যাপারটা। মেঘলা বসেছিল, তখন সামিয়া এসে মেঘলার পাশে বসলো। সামিয়া বলল, মেঘলা, তোমার সাথে কয়েকটা কথা ছিল। মেঘলা বিরক্ত নিয়ে বলল, বলে ফেলো। তখন সামিয়া বলল, চলো ব্যালকনিতে যাই, এখানে অনেক ভিড়। তখন মেঘলা বলল, যা বলার এখানেই বলো, আমি আপুর সাজ দেখছি। তখন সামিয়া বলল, একটু চলো না। মেঘলা একরাশ বিরক্ত নিয়ে গেল। সামিয়া বলল, আমি জানি তুমি আমার উপর রেগে আছো, কিন্তু বিশ্বাস করো, তোমাকে কষ্ট দেওয়ার কোনো ইচ্ছা আমার ছিল না। রাফিকে আমাকে এসব বলতে বলছিল, বাস্তবে রাফি ভাইয়ার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তখন মেঘলা বলল, তাহলে মিথ্যা বলার কি দরকার ছিল? ও তোমাকে বলল আর তুমি রাজি হয়ে গেলে? তখন সামিয়া বলল, কারণ ছিল তাই হয়েছিলাম। তখন মেঘলা বলল, কি কারণ? তখন সামিয়া বলল, সব বলবো জন্যই তোমাকে এখানে নিয়ে আসলাম। গাইস, এই ভিডিওটি স্পন্সর করছে 1x। তোমরা তো 1x এর নাম শুনছোই। 1x হলো নাম্বার 1 ট্রাস্টেড সাইট। তোমার যদি ক্রিকেটে জ্ঞান থাকে তাহলে তুমি ক্রিকেট থেকে ভালো টাকা আর্ন করতে পারবা। তোমার যদি ফুটবলে ভালো জ্ঞান থাকে তোমরা ফুটবল থেকে ভালো টাকা আর্ন করতে পারবা। এছাড়াও সেখানে অনেক প্রকার গেম আছে যেটা খেলে তোমরা টাকা আর্ন করতে পারবা। এবং আমার প্রোমো কোড ইউজ করে ফার্স্ট ডিপোজিটে 200% বোনাস পেয়ে যাবা। সাথে আছে আইফোন 14 প্রো ম্যাক্স জেতার সুযোগ। সো লিংক থাকবে পিন কমেন্টে। তখন মেঘলা বলল, তুমি বলার আগে আমি কারণটা জানি। তুমি স্কুল লাইফ থেকেই ভাইয়াকে পছন্দ করতে, তাই যখন তোমাকে বলল তুমি ওকে ফিরাতে পারোনি, তাই না? তখন সামিয়া বলল, না মেঘলা, তুমি ভুল জানো, আমি তোমার ভাইয়াকেই পছন্দ করি। এটা ঠিক, কিন্তু রাফিকে নয়, নাবিলকে। তখন মেঘলা বলল, কি বলছো তুমি? তখন সামিয়া বলল, হ্যাঁ এটাই সত্যি, আমি স্কুলে যা যা করতাম সবই নাবিলের জন্য, রাফির জন্য নয়। কিন্তু রাফি আর নাবিল সবসময় একসাথে থাকতো, তাই তুমি হয়তো ভেবেছিলে আমি রাফিকে পছন্দ করি। তখন মেঘলা বলল, তাহলে তোমাদের প্রেম হলো না কেন? ছোট মার তো তোমাকে খুব পছন্দ। তখন সামিয়া বলল, একতরফা ভালোবাসা যায়, কিন্তু সম্পর্ক গড়ে তোলা যায় না। আমি অনেকভাবে নাবিলকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু নাবিল বুঝেনি। সেদিন ও বুঝেনি, আজও না, আজ থেকে 5 বছর আগে যখন আমি ওকে প্রপোজ করছিলাম সেদিন সবার সামনে আমাকে অপমান করছিল নাবিল। তারপরে রাফি আমাকে আবার নতুন করে স্বপ্ন দেখিয়েছিল, তাই আমি এখানে এসেছিলাম, ভেবেছিলাম নাবিল হয়তো, কিন্তু সেসব কিছুই হলো না। মাঝখান থেকে আমি তোমার কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছি, তাই আমি চলে যাব। নেহার বিয়েটা হয়ে গেলেই আমি চলে যাব।
রাফি তোমাকে অনেক ভালোবাসে মেঘলা, ওকে ওকে নিয়ে শুধু শুধু চিন্তা করো না। এই সময় হাসি খুশি থাকতে হয়, কখনো মন খারাপ করবে না, ঠিক আছে? সামিয়ার কথা শেষ হতে না হতে মিলির গলা ভেসে আসলো। মিলি বলল, সামিয়া আপু এদিকে আসো না, আপুকে সাজিয়ে দাও। সামিয়া বলল, হ্যাঁ যাই। মেঘলা চলো ভিতরে যাই বলে সামিয়া চলে গেল। তখন মেঘলা বলল, সি সি সি, শুধু শুধু মেয়েটাকে কত খারাপ ভেবেছিলাম। আচ্ছা নাবিল ভাইয়া ওকে সেদিন অপমান কেন করছিল আমাকে জানতে হবে, কিন্তু তার আগে জানতে হবে এই সময় বলতে সামিয়া আপু কি বুঝালো, আর নেহা আপু মিলি আপুই বা আমার আমার এত কেয়ারিং করছে কেন? তার মানে কি আমি যা সন্দেহ করছি সেটাই ঠিক, আমি মা হতে যাচ্ছি? যদি তাই হয় তাহলে রাফি আমার কাছ থেকে বিষয়টা লুকাচ্ছে কেন? যত তাড়াতাড়ি সম্ভব আমাকে ডাক্তারের কাছে যেতে হবে। দুপুর 2টা, নেহার শ্বশুরবাড়ির লোকজন চলে এসেছে। সবাই যে যার কাজে ব্যস্ত। নাবিল রাফি আপ্যায়ন ব্যস্ত, মিলি সামিয়া নেহাকে সাজাতে ব্যস্ত, রাফি আর নাবিলের মা রান্নার কাজে ব্যস্ত। এই ফাঁকে মেঘলা কাউকে কিছু না বলে বেরিয়ে গেল। আর কিছুক্ষণের মধ্যেই নার্সিং হোমে পৌঁছে গেল। মেঘলা সেই নার্সিং হোমে গেল, সেখানে সামিয়া 2 মাস আগে তাকে ভর্তি করছিল। মেঘলা জানে না সেদিন তাকে কোন ডাক্তার দেখছিল, তার শুধু মনে আছে রুম নাম্বার। তাই সেই রুম নাম্বারে গেল এবং রুমে সেই দিনের সেই নার্সই গাইস মনে নাই, তার শুধু মনে আছে রুম নাম্বার। তাই সেই রুম নাম্বারে গেল এবং রুমে সেদিনে সেই নার্সের সাথে মেঘলার দেখা হলো। মেঘলার সাথে সাথে নার্সকে জিজ্ঞাসা করলো তাকে সেদিন কোন ডাক্তার দেখছিল। আর তাকে মিসেস আহমেদের কথা বললো। মেঘলা একটু দেরি না করে মিসেস আহমেদের চেম্বারে গেল। মেঘলা বলল, আসতে পারি? মিসেস আহমেদ বলল, আরে মেঘলা তুমি এসো, ভিতরে আসো। মেঘলা বলল, আপনি আমাকে চিনেন? তখন মিসেস আহমেদ বলল, 2 মাস ধরে যার চিকিৎসা করছি তাকে চিনবো না? তোমার হাজব্যান্ড রাফির সাথে তো আমার নিয়মিত কথা হয়, আমি তোমার খোঁজ নেই, কিন্তু তুমি এখানে আসছো কেন? তোমার তো কাল শরীর খারাপ ছিল তাই না? তখন মেঘলা বলল, আমার কি হয়েছে সেটা জানতে আমি আপনার কাছে এসেছি। প্রশ্নটা শুনে মিসেস আহমেদ কিছুটা বিব্রত হলেন, কথা ঘুরানোর জন্য বললেন, তেমন কিছু না, একটু দুর্বলতা এই আর কি। তখন মেঘলা বলল, মিথ্যা বলবেন না, আমি জানি আমার বড় কোনো অসুখ হয়েছে, তা না হলে 2 মাস ধরে আমার চিকিৎসা করতেন না। প্লিজ বলুন আন্টি আমার কি হয়েছে। মিসেস আহমেদ বলল, কিন্তু মেঘলা রাফি বারবার করে আমাকে অনুরোধ করছে যেন তোমাকে এ ব্যাপারে কিছু না বলি। তখন মেঘলা বলল, আমাকে না বললে আমি তো জানতে পারবো তাই না? আপনি না বললে আমি অন্য কোনো ডাক্তারের কাছে যাব, তখন নিশ্চয়ই জানতে পারবো। তার চেয়ে আপনিই বলুন আমার কি হয়েছে। আমার শরীর ভালো নেই আন্টি, আবার নতুন করে ডাক্তারের কাছে যাওয়া, চেক আপ করানো অনেক কষ্টের কাজ। আমার কি হয়েছে সেটা জানার অধিকার আমার আছে। প্লিজ আমি অনুরোধ করছি আমাকে বলে দিন। আমি প্রতিজ্ঞা করছি আমি যে আপনার কাছে এসেছিলাম সেটা আমি রাফিকে বলবো না। অনেক জোরাজোরি করার পর মিসেস আহমেদ বলতে রাজি হলেন। মিসেস আহমেদ বলতে শুরু করলো, আসলে তুমি প্রেগনেন্ট মেঘলা, এটা যতটা খুশির খবর তোমার জন্য ঠিক ততটাই দুঃখের খবর, কারণ বাচ্চার পজিশন ঠিক নেই। বাচ্চাটা যে পজিশনে আছে তাতে যতদিন যাবে, মানে বাচ্চাটা যত বড় হবে তোমার শরীর ততই তুমি জটিলতা দেখা দিবে, তোমার শ্বাস নিতে কষ্ট হবে, ইনফ্যাক্ট যে কোনো সময় নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে পারে, কারণ বাচ্চাটা তোমার নারের সাথে জড়িয়ে আছে। বাচ্চাটা থাকলে তোমার লাইফ রিস্ক আছে। তাই অনেক ভেবেচিন্তে রাফি সিদ্ধান্ত নিয়েছে বাচ্চাটা নষ্ট করে ফেলবে। তোমার শরীর দুর্বল ছিল তাই সার্জারি করা সম্ভব হয়নি। 2 মাস পর আসার কথা ছিল। আগামী 14 তারিখে তোমার অ্যাবর্শন ডেট। রাফি তোমাকে না জানিয়ে সার্জারি করতে চায়, কারণ তার ধারণা তুমি যদি জানতে পারো তুমি মা হতে চলছো, তুমি কিছুতেই বাচ্চা নষ্ট করতে দিবে না। তাই রাফি তোমাকে জানাতে চায়নি, যদিও ব্যাপারটা তোমার জানা উচিত, কেননা বাচ্চাটা নষ্ট করতে তোমার একটা কিউট কেটে বাদ দিতে হবে। তাতে তোমার মা হওয়ার সম্ভাবনা 90% কমে যাবে। বলা যেতে পারে তুমি আর কোনোদিন মা হতে পারবে না। আর সেই কারণে রাফি তোমাকে ব্যাপারটা জানায়নি, কারণ তুমি কোনোভাবেই রাজি হবে না। কিন্তু রাফির কাছে তোমার বেঁচে থাকাটা বেশি জরুরি মনে হয়েছে, তাই এই সিদ্ধান্ত নিয়েছে। তখন মেঘলা বলল, এত বড় একটা সিদ্ধান্ত আমাকে না জানিয়ে আপনারা নিতে পারলেন? আমি কোনোদিন মা হতে পারবো না, এটা জেনেও আপনি একটা মেয়ে হয়ে আমাকে জানালেন না। মিসেস আহমেদ বলল, আমাকে ভুল বোঝো না, আমি তোমাকে জানাতে চেয়েছিলাম, কিন্তু রাফি
রাফির অনুরোধে বলতে পারিনি, বেচারা তোমাকে অনেক ভালোবাসে। আমি তোমার ব্যাপারটা বুঝতে পারছি, কিন্তু জীবন বাঁচানো ফরজ কাজ। জানি এই কাজটা করলে একটা নিষ্পাপ জীবন যাবে, কিন্তু যদি সেটা না করি তুমি, তোমার বাচ্চার সাথে তোমার হাজব্যান্ড, তিনজনের জীবন যাবে মেঘলা। আমি আমার ডাক্তারি লাইফে এমন কেস কখনো পাইনি। আমার সেই দিনটার কথা এখনো স্পষ্ট মনে আছে। দুপুরবেলায় আমি তোমার রিপোর্টগুলো দেখছি, তখন হন্তদন্ত হয়ে রাফি আমার চেম্বারে আসলো। গাইস চলেন আমরা এখন একটু ফ্ল্যাশ ব্যাকে যাই, রাফি হন্তদন্ত হয়ে কেন চেম্বারে আসছিল। চলেন ফ্ল্যাশ ব্যাকে যাই। আমি আবারও বলতেছি ফ্ল্যাশ ব্যাকে যাবো। রাফি বলল, ম্যাম আসতে পারি? মিসেস আহমেদ বলল, আসুন, বলুন, বসুন, বলুন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। তখন রাফি বলল, আমি রাফি, মেঘলার হাজব্যান্ড। সামিয়া বলল, আপনি নাকি আমার সাথে দেখা করতে চেয়েছেন, তাই এসেছি। তখন মিসেস আহমেদ বলল, ও আচ্ছা, আপনি রাফি? রাফি বলল, জি। মিসেস আহমেদ বলল, বয়স কত আপনার? দেখে তো কমই মনে হচ্ছে। তখন রাফি বলল, 26। কিন্তু কেন ম্যাম? তখন মিসেস আহমেদ বলল, আসলে তুমি বাবা হতে চলছো। কথাটা শুনে রাফি, সে কি আনন্দ, তার চোখে মুখে খুশির ঝিলিক হয়ে গেল। খুশি যেন আর ধরে রাখতে পারতাছে না। তখন রাফি বলল, কি বলেন আপনি? আমি বাবা হতে চলছি? আপনি সত্যি বলছেন? আমি নিজের কানকে বিশ্বাস করাতে পারছি না। ও গড, আমি ভাবতেই পারিনি এমন একটা সুখবর পাবো। জানেন ম্যাম, আমার খুব স্বপ্ন আমার একটা মেয়ে বাবু হবে, একদম মেঘলার মতো সারাদিন আমাকে জ্বালাবে। এত তাড়াতাড়ি স্বপ্ন পূরণ হবে ভাবতেও পারিনি। তখন মিসেস আহমেদ বলল, শান্ত হন রাফি। তখন রাফি বলল, আমি কতটা খুশি হয়েছি আপনাকে বলে বোঝাতে পারবো না ম্যাম। তখন মিসেস আহমেদ বলল, কিন্তু রাফি, খবরটা যতই খুশির তার চেয়ে বেশি দুঃখজনক। তখন রাফি বলল, মানে? তখন মিসেস আহমেদ বলল, বলতে খারাপ লাগছে, কিন্তু রাফি, মেঘলা একটা কমপ্লিটেটেড প্রেগনেন্সি কনসিভ করছে। বাচ্চাটা ওর নারের সাথে জড়িয়ে আছে। তাই যতই দিন যাচ্ছে বাচ্চাটা বড় হবে আর ততই নারের সাথে জড়িয়ে যাবে। তখন মেঘলার নিঃশ্বাস নিতে কষ্ট হবে। ইনফ্যাক্ট বাচ্চা বেশি নড়াচড়া করলে নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে পারে। কপাল ভালো হলে বাচ্চা বাঁচবে, তাছাড়া 80% মৃত্যুর ঝুঁকি আছে। তখন রাফি বলল, কি বলছেন এসব? মেঘলার তো এমনিতেই শ্বাসকষ্ট আছে, ঠান্ডা লাগলে নিঃশ্বাস নিতে পারে না। তখন মিসেস আহমেদ বলল, কি বলছো? তাহলে তো রিস্ক আরও বেড়ে গেল। তখন রাফি বলল, মানে তাহলে এখন কি করতে হবে? কোনো সার্জারির মাধ্যমে বাচ্চার পজিশন ঠিক করা যায় না। তখন মিসেস আহমেদ বলল, এটা উপরওয়ালার দান, এতে আমাদের হাত নেই, রিস্ক নিতেই হবে। তখন রাফি বলল, আমি মেঘলাকে নিয়ে রিস্ক নিতে চাই না। তখন মিসেস আহমেদ বলল, উপরওয়ালার হাতে ছেড়ে দিয়ে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। তাছাড়া একটা উপায় আছে, বাচ্চাটা নষ্ট করা। কিন্তু বাচ্চাটা নষ্ট করতে মেঘলার বাচ্চা ধারণ করার 2টা টিউব থেকে একটা টিউব কেটে বাদ দিতে হবে। ফলে আর কোনোদিন মা হতে পারবে কিনা নিশ্চিত নয়। তখন রাফি বলল, আপনি এসব কি বলছেন? তখন মিসেস আহমেদ বলল, হয় ধৈর্য ধরতে হবে অথবা বাচ্চাটা নষ্ট করতে হবে। এটা একটা বড় সিদ্ধান্ত রাফি, এভাবে হুট করে সিদ্ধান্ত নেওয়া যায় না। তুমি বাসায় যাও, ভালো করে ঠান্ডা মাথায় ভেবো, মেঘলার সাথে কথা বলে সিদ্ধান্ত নাও। সেদিন রাফি কোনো জবাব না দিয়ে কাঁদতে কাঁদতে ফিরে গিয়েছিল। তারপরের দিন এসে আমাকে বলল, সন্তান দিয়ে কি হবে ম্যাম, যদি প্রতিদিন মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হয়? আমি বাচ্চা চাই, কিন্তু মেঘলার বিনিময়ে না। আপনি অ্যাবর্শনের ব্যবস্থা করুন। আমি বললাম, তুমি কি শিওর? তখন জবাবে রাফি বলল, বাচ্চাটা থাকলে মেঘলা আর বাচ্চা হয়তো সুস্থ থাকবে, কারণ 20% হলেও ওদের বাচ্চার সম্ভাবনা আছে, কিন্তু আমার বাচ্চার 1% সম্ভাবনা নেই, কারণ বাচ্চা জন্মানোর আগে আমি নিজেই হার্ট অ্যাটাক করে মারা যাব। সবসময় মনে হবে এই হয়তো মেঘলার সাথে খারাপ কিছু ঘটছে। কাল সারা রাত আমি ঘুমাতে পারিনি, শুধু মনে হচ্ছিল মেঘলা হয়তো সেন্সলেস হয়ে গিয়েছে। এই দুশ্চিন্তা নিয়ে আমি থাকতে পারবো না ম্যাম। তখন মিসেস আহমেদ বলল, এত ভালোবাসো বউকে? তখন রাফি বলল, মেঘলা শুধু আমার ভালোবাসা নয়, ও আমার স্বপ্ন, আমার আশা, আমার অভ্যাস, আমার জীবন। তখন মিসেস আহমেদ বলল, মেঘলা রাজি হয়েছে? তখন রাফি বলল, ওকে বলেনি, বলবো না, সার্জারির পর জানাবো, তা না হলে রাজি হবে না। ও খুব জেদি, যত যাই হোক হয়ে যাক, বাচ্চা নষ্ট করবে না। তখন মিসেস আহমেদ বলল, কিন্তু রাফি, আবেগ বেশি দিন থাকবে না, তোমার বয়স কম, এখন বউয়ের জন্য ভালোবাসা থাকলেও যখন বয়স বাড়বে তুমি বাবা হতে পারবে না, তোমার পরিবার তোমাকে চাপ দিবে, তুমি আবার বিয়ে করবে, তখন মেঘলার জীবনটা বেঁচে থেকেও মরার সমতুল্য হবে। তাই ওকে বিষয়টা না জানিয়ে আমি কিছু করতে পারবো না। তখন রাফি বললাম, ঠিক বলছেন, মেঘলা যদি আমার
আমার বউ হতো তাহলে হয়তো এমনটা ঘটতো, কিন্তু আমি ওকে শুধু বউয়ের চোখে দেখি না, কখনো ছোট বোনের মতো স্নেহ করি, কখনো বন্ধুর মতো ভালোবাসি, আবার কখনো পোষা পাখির মতো আদর করি। মেঘলা আমার অভ্যাসে মিশে গিয়েছে, আমি বেঁচে থাকতে ওকে কোনোদিনও ছাড়তে পারবো না। আপনি জানেন আমাদের বিয়ের 1 মাস হয়েছে, আর প্রেমের বয়স প্রায় 10 থেকে 15 বছর, কিন্তু আমি কখনো মেঘলাকে বউয়ের মতো করে কাছে পাইনি। শুধুমাত্র একদিন ফিজিক্যাল রিলেশন হয়েছিল, তাও অ্যাক্সিডেন্টলি, দুজনের সম্মতি ছাড়া, যার ফলে এই বাচ্চাটা। তারপরও আমাদের সম্পর্ক এতটুকু পরিবর্তন হয়নি। আমার কখনো মনে হয়নি মেঘলা আমার কাছে পেতে হবে, বা ও কেন বউয়ের মতো আচরণ করছে না সেটা নিয়েও কোনোদিন প্রশ্ন করিনি। এরপরেও বলবেন আমি ওকে ছেড়ে দিব? আসলে মেঘলার জন্মের পর থেকেই আমি জানতাম ও আমার বউ। এই এত বছরের সম্পর্কের মধ্যে অনেক ঝড় এসেছে, অনেক সমস্যা হয়েছে, কিন্তু আমরা কেউ কাউকে ছাড়তে পারিনি, কারণ আমরা দুজন দুজনের জন্মগত অভ্যাস। মেঘলা মা হতে পারলো কিনা সেটা আমার উপর কোনোদিনও প্রবল ফেলবে না। আর আর এতিমখানা তো আছে, সেখান থেকে না হয় দত্তক নিয়ে নিব। আর আপনি চিন্তা করবেন না, আমার যে কোনো সিদ্ধান্তে মেঘলা সম্মতি দিবে। যেদিন সার্জারি করতে আসবে বলবেন আমার জন্য ওর একটা কিডনি ডোনেট করতে হবে। ও যদি সম্মতি দেয় তখন সার্জারি করবেন, না হলে করবেন না। তখন মিসেস আহমেদ বলল, কিন্তু রাফি বলল বাচ্চা ছাড়া থাকতে পারবো, কিন্তু মেঘলাকে ছাড়া না। আমার কাছ থেকে আমার ভালোবাসাকে কেড়ে নেবেন না প্লিজ। গাইস, আমরা ফ্ল্যাশব্যাকে কেন গেছিলাম আশা করি বুঝতে পারছেন। ওই দিন রাফির সাথে ডক্টরের কি কথা হয়েছিল এগুলা জানতেই ফ্ল্যাশব্যাকে গেছিলাম। আই হোপ তোমরা বুঝতে পারছো। এখন আমরা বর্তমানে ফিরে যাবো। তখন মিসেস আহমেদ বলো, তুমিই বলো এরপর আমি ওকে কি করে ফেরাতাম। মেঘলা যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলছে। ডুকরে কাঁদতে ইচ্ছা করছে তার, কিন্তু ডাক্তারকে সেটা বুঝাতে না দিয়ে চলে আসলো। রাস্তায় আনমনে হাঁটছে মেঘলা বলল, আমি কি এমন অন্যায় করছিলাম খোদা? আমার সাথে এমন কেন হয় বারবার? আমাকেই কেন পরীক্ষা দিতে হয়? আজ আমাকে এই কোন পরীক্ষার সামনে ফেললে? নিঃসন্তান হয়ে বেঁচে থেকে কি করব? 5 জন 5টা কথা শোনাবে। রাফি সারা জীবন এক না পাওয়া নিয়ে থাকতে হবে। আর বড় মা বড় বাবা কি এটা মানবে? কি করেই বা মানবে? রাফি যে তাদের একমাত্র ছেলে, তারই যদি কোনোদিন বাচ্চা না হয়, বাবা মা হিসাবে কারো পক্ষে কি এটা মানা সম্ভব? শুধুমাত্র আমার জন্য সবার মাঝে একটা অসম্পূর্ণতা থেকে যাবে সারা জীবন। আমি বা কি করব? রাফির সাথে থাকলে যেভাবেই হোক অ্যাবর্শন করিয়ে দিবেই। আমি যতই নিষেধ করি আমার কথা শুনবে না। আমি না চাইলেও জোর করাবে। আমার এখন কি করা উচিত? অন্যদিকে এদিকে নেহার বিয়ের তারিখ ঠিক করে মেহমান চলে যাওয়ার পর রাফি সারা বাড়ি খুঁজে মেঘলাকে পায়নি। রাফি ধমক দিয়ে বলল, নেহা, মিলি, তোদের বলছিলাম মেঘলাকে দেখে রাখতে, এখন কোথায় ও? এখন মিলি বলল, ভাইয়া আমরা ব্যস্ত ছিলাম, ভেবেছিলাম মেঘলা হয়তো রুমে গিয়েছে, ও যে বাইরে চলে যাবে বুঝতে পারিনি। তখন রাফি বলল, যখন এত মিষ্টি কথা বলছিল তখনই বুঝেছিলাম গন্ডগোল আছে। একবার শুধু হাতের কাছে পাই, আজ যদি আমি ওর পা ভাঙতে না পারি আমার নাম রাফি না। গাইস, আমি কালকে তোমাদের চ্যালেঞ্জ দিয়েছিলাম, ওয়ান ডে যদি 500 মেম্বার কমপ্লিট করতে পারো টেলিগ্রামে, তাহলে আমি শুধু তোমার গল্পের প্রতিটা পার্ট 20 মিনিট করে দিব। তোমরা পারো নাই, আর মাত্র 150 মেম্বার বাকি আছে। যদি এই ভিডিওর থেকে 150 মেম্বার কমপ্লিট করে দিতে পারো আজকে, তাহলে প্রত্যেক দিন 20 মিনিট করে ভিডিও পাবা। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পিন কমেন্ট ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবো। আর এই যে স্ক্রিনে টেলিগ্রাম চ্যানেলের শো দেখাই দিলাম আর কি, এটাই অরিজিনাল টেলিগ্রাম চ্যানেল, ফেক আইডিতে যাও না। আর গাইস, ভিডিও লাইক টার্গেট 3K, কমেন্ট টার্গেট এবার 1K। যদি 1 ডে কমপ্লিট করে দিতে পারো তাহলে কালকে পার্ট পাওয়া যাবা, কালকে পার্ট 12 পাওয়া যাবা। তো তাড়াতাড়ি সব কিছু কইরা দাও। দেখা হইব কালকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।